বাবা, আপনি যে এভাবে পেদাত্তাগুলো বন্দি করেন, কি করেন তারপর? কি আর করব সত্য, প্রথমে তাদের উগ্রতার কারণ জিজ্ঞাসা করি, তারপর তাদের সুশিক্ষায় দীক্ষিত করে মুক্ত করে দিই। তাহলে আজ যে পেদাত্তাটিকে ধরলেন, একে কি ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে তো দিতেই হবে। আগে এর সব কথা শুনে সুপরামর্শ দিতে হবে একে, যাতে কোনোদিন কারো না ক্ষতি করে। তারপর আমি একে ছেড়ে দেব। এই প্রকৃতিতে সজীব নির্জীব সব কিছুরই প্রয়োজন আছে, বুঝলে সত্য? কাঁদছিস কেন? শান্ত হো, শান্ত হো। জীবন তো দুঃখেরই সাগর, সুখ তো ক্ষণিকের মাত্র। শান্ত হো, শান্ত হো। আমায় মুক্ত করে দিন, আমায় মুক্ত করে দিন। মুক্ত তো করেই দেব, তার আগে এসব করছিলি কেন বল? শুনুন তবে, হরিদা, আর কিছু বাজার লাগবে না তো তোমার? না রে মতি, এখন আপাতত তো এইগুলোই। এই ভানু, হরিদাকে এইসব বাজারগুলো দিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবি। আমি বেরোলাম। আর হ্যাঁ, বিকালে সময় মতো চলে আসবি, দোকানের মাল আসবে। আর চলি গো হরিদা। বাড়িতে তো কেউ নেই, বিয়ে থাও তো করনি যে বউ দেখে বসে থাকবে। এত তাড়া কিসের ভাই? হ্যাঁ, তোমাদের সবসময় এক কথা। আসি গো। গ্রামের বাজারের একমাত্র মুদির দোকান এটা। তারই বর্তমান মালিক হলো মতিলাল মণ্ডল। তার বাবা ছিলেন হীরালাল মণ্ডল। বছর 5 আগে একটা পথ দুর্ঘটনায় তার বাবা মা দুজনেরই মৃত্যু হয়। তখন থেকেই এই দোকানের মালিকানা তারই হাতে। তার 3 কুলে নিজের বলতে কেউই নেই, তাই দোকানের পাশাপাশি ঘরবাড়ির কাজও তাকেই সামলাতে হয়। এই যেমন ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, এই সবই। আর রান্নাবান্না তাকে করতে হয় না, কারণ তারই পাশে বাস করে দীনবন্ধুবাবু। দীনবন্ধুবাবু মতিলালের বাবা হীরালাল বাবুর খুব ভালো বন্ধু ছিলেন। আর তাছাড়াও দীনবন্ধুবাবুর 2 ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, তাই তিনি মতিকে নিজের ছেলেদের থেকে কিছু কম ভাবেন না। দীনবন্ধুবাবু রোজ দুপুরে রাত্রে মতির জন্য খাবার নিয়ে আসে। একদম ঠিক সময়ে তিনি খাবার নিয়ে হাজির হয়ে যান। মতি, কিরে, স্নান হলো? খেয়ে নে বাবা এবার। ও কাকা, তুমি এসে গেছো? আজ কি রান্না হয়েছে গো? দেখ, তোর কাকিমা কি রান্না করে পাঠিয়েছে তোর জন্য। মতি আসন পেতে সব জোগাড় করে খেতে বসে যায়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো কাকা, আজ জমিয়ে খাবো। হ্যাঁ, সাবধানে খা। আর বলছি বাবা, ওই দিকের ব্যাপারে কিছু ভাবলি? বয়স তো হচ্ছে নাকি? কাকা, তুমি সব সময় বিয়ে বিয়ে করেই যাও। এই তো আমি ভালোই আছি, বলো। না রে বাবা, তা হয় না।
আজ আমরা আছি, তোর কাকিমা রান্না বান্না করে দিচ্ছে, কিন্তু পরে কি হবে বলতো? আমাদেরও তো বয়স হচ্ছে। তোর বাপ মা থাকলে তারাও তো এই কথাই বলতো রে। ঠিক আছে কাকা, বিয়ে করব। আর কিছুদিন সময় দাও না। না 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 না, সঠিক সময়ে সঠিক কাজটা করে নেওয়া খুব দরকার। ঠিক আছে, তুমি ওসব বাদ দাও। বলছি আজ বিকালে দোকানে মাল আসবে, তুমি কাকিমাকে জেনে একটা ফর্দ বানিয়ে দোকানে চলে এসো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এখন খেয়ে নে, আমি আসছি। দীনবন্ধুবাবু চলে গেলেন। এই প্রতিদিনের খাবার দাবারের জন্য মতি তাদেরকে টাকা পয়সা দিতে গেলেও তারা মোটেই তা নেন না। তাই মতি তার দোকান থেকে সারা মাসের বাজার দীনবন্ধুবাবুর বাড়িতে পাঠিয়ে দেয়। বিকালে শহর থেকে গাড়িতে করে দোকানের মাল এসেছে। মতি আর ভানু দুজনে সেগুলোকে গোছগাছ করছে। সন্ধ্যা হতেই দীনবন্ধুবাবু দোকানে এসে হাজির। ও কাকা, এসে গেছো? কই দাও, ফর্দটা দাও। কাকিমা কি কি জিনিস লিখেছে দেখি। মতি ফর্দটা নিয়ে দোকানের ভেতরে চলে যায়। এই ভানু, তুই তো মতিকে একটু বোঝাতেও পারিস নাকি? এবার তো একটা বিয়ে করতে হবে। আর বলো না কাকা, কত বলেছি। এমনকি আমি একটা মেয়ের সন্ধানও এনেছিলাম জানো। বাবুর না ছাড়া হ্যাঁ নেই। বললাম যে খুব সুন্দর দেখতে গো, একবার দেখলে তুমি চোখ সরাতে পারবে না। তাতেও বাবুর হ্যাঁ নেই। তাই? তা কোথায় বাড়ি রে মেয়েটার? এই তো আমাদের পাশের পাড়ায়। আমি তো কয়েকবার দোকানের বাজার পৌঁছাতে ওদের বাড়ি গিয়েছি। এই এই তুই তাহলে এই মেয়েটাদের বাড়িতে একটা খবর দে, হ্যাঁ বুঝলি? দেখ 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 কি বলে দেখ। বলেছিলাম গো কাকা, ওরা তো মতিদার নাম শুনেই রাজি হবে নাই বা কেন বলো? এই গোটা এলাকার মধ্যে এত বড় একটা দোকানের মালিক, কিন্তু মতিদা তো রাজিই হচ্ছে না। সে ওকে আমি ঠিক রাজি করিয়ে নেব। এই রবিবার বিকেলে যাব, হ্যাঁ? এই তুই তুই বলে রাখবি কিন্তু। কোথায় যাওয়ার কথা হচ্ছে গো কাকা? এই কোথাও না। এই বাজার হয়েছে, দে দে দে। এই নাও, এতে সব আছে। তুই রাতে কিন্তু একটু তাড়াতাড়ি ফিরবি, অনেক কথা আছে। সেই দিন রাতে অনেক বুঝিয়ে অবশেষে দীনবন্ধুবাবু মতিকে রাজি করাতে পারে মেয়ে দেখতে যাওয়ার জন্য। সেই মতো সামনের রবিবারই দীনবন্ধুবাবু মতি আর ভানুকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। পাশের গ্রামের মেঘনাথ বাবুর একমাত্র কন্যা চম্পাকেই দেখতে এসেছে তারা। এই নিন, শরবতটা খেয়ে নিন। হ্যাঁ, বলছি মেঘনাথ বাবু, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ, কই গো শুনছো? ওকে একটু নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই মেঘনাথ বাবুর স্ত্রী তার মেয়েকে নিয়ে হাজির হলো। নমস্কার। নমস্কার। বসো মা, বসো, ওখানে বসো। দীনবন্ধু বাবু, বলছিলাম এইবার কি জিজ্ঞাসা করবেন একটু করে নিন। হ্যাঁ, করছি। বলছি মা, তোমার নাম কি? আমার নাম চম্পা। আর
বাবার নাম বন্ধুবাবু একের পর এক প্রশ্ন করে যেতেই থাকে। পড়াশোনা করেছো? কত দূর? কিন্তু এদিকে মতিলালের তো চোখের পলকই পড়ছে না। গান বাজনা সে এক দৃষ্টে তাকিয়েই আছে। বুঝলে কাকা, সবই ঠিক আছে, কিন্তু মতিদার মনে হয় মেয়ে পছন্দ হয়নি। তুমি কাল ওদের না করে দাও, বুঝলে? হ্যাঁ, সেটাই করতে হবে বুঝলি। কেন? আমি কি একবার না বলেছি নাকি? পছন্দ হয়েছে গো কাকা, পছন্দ হয়েছে। চম্পা প্রথম দেখাতেই মতিলালের মনে জায়গা করে নিয়েছে। তার এই নিঃসঙ্গ জীবনে এখন তো আপন বলতে আর কেউ নেই। মতিলাল চম্পাকে নিয়ে তার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন সাজাতে থাকে। এক কথায় মতিলাল প্রথম দেখাতেই চম্পাকে ভালোবেসে ফেলেছে। রাত জেগে নানান স্বপ্ন দেখতে থাকে সে। চোখে তার ঘুম নেই, কিন্তু তার স্বপ্নের কাঁটা হয়ে মাঝরাতে চম্পার ঘরে হাজির হলো ভণ্ডা। চম্পা, এই চম্পা, চম্পা, কি হয়েছে? তুমি এত রাতে এখানে? কি সব হচ্ছে শুনলাম? তোমাকে নাকি আজ দেখতে এসেছিল? হ্যাঁ এসেছিল, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার সাথে প্রেম করবে, ঘুরে বেড়াবে, আর বিয়ে করবে অন্য কাউকে? হ্যাঁ বিয়ে করব, তো কি হয়েছে? তোমার মুরদে তো কিছুই নেই, বাপের হোটেলে বসে বসে খাও, কাজকর্ম তো কিছুই করো না। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করতে চাই না। এসব তুমি কি বলছো চম্পা? তুমি বড়লোক ছেলে পেয়ে আমাকে ভুলে যাবে? টাকার ভারে আজ আমার ভালোবাসা ফিকে হয়ে গেল তোমার কাছে। যাও তো, অনেক রাত হয়েছে, এখন ন্যাকা কান্না কেঁদো না। ঠিক আছে, আমিও দেখব অন্য কারো সাথে তোমার বিয়ে কি করে হয়। চম্পারি এলাকার ছেলে ভণ্ডা। সেই স্কুল জীবন থেকেই তাদের মধ্যে গড়ে উঠেছে এক গভীর ভালোবাসা। কিন্তু আজ চম্পার এরূপ পরিবর্তনে ভণ্ডা খুব ভেঙে পড়ে। সে পাগলের মতো উন্মাদ হয়ে যায়, দিনরাত বন্ধুদের সঙ্গে নেশায় চুর হয়ে থাকে, আর নানা রকম পরিকল্পনা করতে থাকে কিভাবে চম্পার এই বিয়ে ভাঙা যায়। এমনই একদিন দুপুরে ভণ্ডা মন খারাপ করে বন্ধু বান্ধবদের সাথে বসে মদিরা পান করছিল। এই ভণ্ডা, আর খাস না ভাই, আর খাস না। ওই চম্পার জন্য কেন নিজের জীবনটা এমন ভাবে নষ্ট করছিস? তোরা বুঝবি না রে, তোরা বুঝবি না। ও ছিল আমার জীবনের একমাত্র ভালোবাসা। পুরনো স্মৃতিগুলো আমি কিভাবে ভুলবো বল? ও আমার জীবনের প্রথম ভালোবাসা। তুই নিজেকে শক্ত কর ভাই, তুই নিজেকে শক্ত কর। তোর বাবাকে বলে ওর থেকেও ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো, দেখবি। না 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 রে, তার হয় না। ভালোবাসা জীবনে একবারই আসে, আমি ওকে কোনো দিন ভুলতে পারবো না রে, কোনো দিন না। ওসব ভুল কথা। মন থাকলে ভালোবাসা জীবনে বারে বারে ফিরে আসে রে। এমন সময় ভণ্ডা লক্ষ্য করল চম্পা সেখান দিয়ে বাড়ি ফিরছে। চম্পা, চম্পা, চম্পা দাঁড়াও, দাঁড়াও চম্পা, দাঁড়াও।
কি হলো? এভাবে পদ আটকে দাঁড়ালে কেন? এ কি, তুমি মদ খেয়েছো? তোমাকে ছাড়া আমার জীবন নরক হয়ে যাচ্ছে চম্পা। তুমি তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। দেখো আমার বন্ধুরা কত কি বলছিল তোমাকে ভোলার জন্য, কিন্তু আমি তোমায় ভুলতে পারবো না। আমি তোমায় কোনো দিন ভুলতে পারবো না। আমি তোমার বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। দেখো চলো না, আমরা কোথাও পালিয়ে যাই। তুমি পথ ছেড়ে দাঁড়াও। আর আমার এই বিয়ের মতামতটা আমার নিজের, আমি নিজে থেকেই নিয়েছি। তাই তুমি আমাকে ভুলে যাও। আর তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুমি তোমার এই মুখটা আমাকে দেখাবে না। সরো সরো। যেও না, যেও না, যেও না চম্পা, তুমি যেও না চম্পা, চম্পা। এরপর থেকে ভণ্ডাকে আর দেখা যায় না। শোনা গেছে ভণ্ডার কয়েকটা বন্ধু মিলে তার বাবার সাথে পরামর্শ করে তাকে জোরপূর্বক তার মামার বাড়ি দেখে আসে। ধীরে ধীরে দিন কাটতে থাকে। কালের নিয়মে ভণ্ডাও হয়তো তার ভালোবাসাকে ভুলতে শুরু করে। এইদিকে মতিলালের সাথে চম্পার বিয়ে হয়ে যায়। এরপর 6 মাস কেটে যায়। মতিদা, অনেক বেলা হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। বৌদি তোমার জন্য হয়তো অপেক্ষা করছে। আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। আর সে ভাগ্য কি আমার কপালে আছে? ঠিক আছে, আমি আসি তাহলে। মতিলাল বাড়ির দিকে রওনা দিল। আজ অনেকটাই দেরি হয়ে গেছে। চম্পা, চম্পা, কই গো, খেতে দাও। মেয়েটা ঘুমিয়ে পড়লো নাকি? থাক, আর ডাকবো না, নিজে নিয়েই খেয়ে নিই। সেই মতো মতি তার নিজের খাবার বেড়ে খেতে বসল। এটা আজ না, প্রায় দিনই এমন হয়, তাই তার অভ্যেস হয়ে গেছে। এমন সময় দীনবন্ধুবাবু এসে হাজির। মতি, ও মতি, খাওয়া দাওয়া হয়েছে? এই তো কাকা, কাকা এসো। ও, এই তো খাওয়া চলছে তাহলে। এই নে, এই তোর কাকিমা পোস্তর বড়া পাঠিয়েছে, ধর ধর। আবার এসব তোমাকে দিতে আসতে হবে? তোকে না দিয়ে কি আমরা একা একা খেতে পারি রে? বলছি কাকা, দোকানে গাড়ি এসেছিল, সন্ধ্যায় চলে যাবে কিন্তু। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তুই খেয়ে নে, খেয়ে নে। দীনবন্ধুবাবু বাড়ি চলে গেল। তার একটু পরেই চম্পা ঘর থেকে বেরিয়ে এলো। বলছি, তুমি কি দান ছত্র খুলেছো নাকি? তুমি বারবার ওদের এত মালপত্র দাও, ওরা তো তোমাকে কোনো টাকা পয়সা দেয় না। তুমি এসব কথা বলছো কেন চম্পা? ওনারা আমায় ছেলের মতো ভালোবাসি। বাবা মা মারা যাওয়ার পর আমার খাওয়া দাওয়া, দেখাশোনা সবকিছু ওরাই করতো। আমার খারাপ সময়ে ওরা আমার পাশে ছিল। এখন আমার ওদের পাশে থাকাটাও তো জরুরি, বলো? সে তখনের ব্যাপার আলাদা ছিল। তখন ওরা তোমার জন্য রান্না বান্না করতো, তাই তুমি সব দিতে। এখন কেন দেবে? এতে তো তোমারই ক্ষতি হচ্ছে। ভালোবাসার সম্পর্কে লাভ ক্ষতি দেখতে নেই গো। বাবা মার পরে ওরাই আমাকে মা বাবার মতো আগলে রেখেছিল। আর ছেলে হয়ে বাবা মাকে কিছু দেয়, লাভ ক্ষতি কিছু হয় না গো, বুঝলে?
এই না হরিদা তোমার বাজার। এই ভানু, দীনবন্ধু কাকা কি এসেছিল? আমি যে তাকে আসতে বলেছিলাম। না গো দাদা, আমি ছিলাম তখন তো আসেনি, তারপর তো তুমিও চলে এলে। ঠিক আছে, তুই দোকান বন্ধ করে বাড়ি চলে যাবি, আমি যাই একটু দেখি শরীর টরীর খারাপ হলো নাকি আবার। কাকা, ও কাকা, কাকা বাইরে এসো। আরে মতি, আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। না কাকা, ভেতরে যাব না, বলছি কাকিমা কোথায়? শরীর টরীর খারাপ হলো নাকি? আরে বাবা, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুই এত চিন্তা করিস না তো। ঠিক আছে, তো দোকানে এলে না কেন সন্ধ্যায়? ও এমনি যায়নি। বলছি কি বাবা, এই বারবার এসব নেওয়াটা কি ঠিক? আমরা তো এখনো শক্ত পোক্তই আছি, খেটে এখনো খেতে পারি। তুই আমাদের জন্য অনেক করেছিস, আর না আর না বাবা, আর না। কাকা, তুমি কিছু একটা লুকাচ্ছ, কেউ কিছু বলেছে? তোমার বৌমা কিছু বলেছে? থাক না বাবা, থাক থাক, ওসব থাক। বৌমা যা বলেছে সব তোর ভালোর জন্যই বলেছে। চম্পা তোমাদের কি বলেছি? বলো আমায়, বলো কাকা। কাকাবাবু, কাকাবাবু বাড়িতে আছেন? আরে আরে বৌমা যে, বলো কি মনে করে? একটা কথা বলতে এলাম কাকাবাবু। হ্যাঁ মা, বলো বলো, আমি তো তোমার বাবার মতো। না, বাবার মতো না। বাবার মতো হলে কি ছেলের সংসারটা নষ্ট করতে পারতেন? ও তো না হয় এখনো কিছু বোঝে না, কিন্তু আপনার তো 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে। ও যে ব্যাগ ব্যাগ ভর্তি বাজার দিচ্ছে আর আপনারা নিয়ে নিচ্ছেন। মানছি আগে আপনারা ওর জন্য রান্না বান্না করতেন, ঠিক আছে, তখন কিছু দিলে নিতেন, এখন তো আর করতে হয় না। তো কি যুক্তিতে হাত পেতে নেন আপনারা? না না বাবা, কিছু হয়নি, কিছু হয়নি। তুই যা বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে রে, যা বাড়ি যা। ঠিক আছে, তুমি নাই বলো, আমি ঠিক জেনেই ছাড়বো। চম্পা, তুমি কি কাকার বাড়িতে গিয়েছিলে আজ? কেন, কি হয়েছে? যদিও বা যাই, তাতে কি হয়েছে? তুমি ওদের কি বলে এসেছো? তুমি যেটা ভাবছো সেটাই। তোমাকে বললে তো আর তুমি শুনবে না, তাই আমিই গিয়ে বলে এসেছি। এটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি চম্পা। এই শোনো, আমিও এই বাড়ির একজন, তাই ভালো মন্দ সবটা দেখার দায়িত্ব আমারও আছে। যদি তুমি মনে করো আমার কোনো অধিকার নেই, তবে আমি কালই সকালে বাপের বাড়ি চলে যাব। এই না 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 চম্পা, এমন কথা বলো না। তুমি ছাড়া আমার আর আপন কে আছে বলো? তাহলে আমি যা বলি তাই শোনো। অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমালাম। আর আজ কিছু রান্না করিনি, যা পারো দেখে খেয়ে নাও। সে রাতে মতির আর কিছু খাওয়া হলো না। সে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল। চম্পাকে সে খুব ভালোবাসে, আর তাই নিজে হার স্বীকার করে চম্পার সব অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে। তবে চম্পা তাকে কতটা ভালোবাসে বা আদেও ভালোবাসে কিনা তা সে জানে না। মতি শুধু এই দিনের আশায় দিন গুনছে যে একদিন হয়তো সে তার ভালোবাসা বুঝবে, চম্পাও তখন তাকে মনে প্রাণে ভালোবাসবে। কিন্তু সে আশা তার পূরণ হলো না। দিন কয়েক পর চম্পা একদিন পুকুর থেকে জল নিয়ে আসছে।
হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল তার সেই পুরানো প্রেমিক ভণ্ডার সাথে। আরে চম্পা, অনেকদিন পর তোমায় দেখলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন কোথায় ছিলে তুমি? সেই ঘটনার পর থেকে বাবা আমায় জোর করে মামার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানেই থাকতাম, মামার চাষের কাজ দেখাশোনা করতাম। বাড়ির জন্য মন কেমন করছিল, তাই চলে এলাম। ভালোই করেছো, তোমাকে কতদিন দেখিনি। আচ্ছা, বলছি, তুমি কি রোজ এখানে জল আনতে আসো? হ্যাঁ, আমি রোজই আসি। এখান থেকেই জল নিয়ে গিয়ে রান্না করতে হয়। এখন আমি যাই, হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কালও আসবো। এতদিনে যে ভালোবাসা হন্ডা প্রায় ভুলতে বসেছিল, কিন্তু আজ চম্পাকে দেখে সেটা আবার উজ্জীবিত হয়ে ওঠে। এদিকে চম্পার মনটাও একটু নাড়াচাড়া দিয়ে ওঠে। তার মনে ভেসে ওঠে পুরানো মধুর মধুর সব স্মৃতি। প্রতিদিন চম্পা যখন জল আনতে পুকুর ঘাটে যায়, ভণ্ডা আগে থেকেই সেখানে গিয়ে হাজির হয়ে যায়। তারা পুকুর পাড়ে বসে গল্প করে। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তাদের মনের কথা যেন আর ফুরায় না। এদিকে মতিলাল এসবের বিন্দুমাত্র টের পায়নি। উল্টে সে এখন দেখছে চম্পা আগের থেকে বেশ হাসি খুশি। মতি কিছু বললেও চম্পা আর আগের মতো রেগে যায় না। সে মনে মনে ভাবে চম্পার মনেও হয়তো এবার তার প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে। তার এতদিনের আশা এবার পূরণ হবে, চম্পাও তাকে ভালোবাসবে। সেই মতো মতিলাল অপেক্ষার দিন গুনতে থাকে। এইদিকে প্রতিদিনই ভণ্ডা আর চম্পার মেলামেশা চলতে থাকে। তাদের সম্পর্কের গভীরতা ধীরে ধীরে বাড়তে থাকে। গ্রামের প্রায় লোকের চোখে পড়েছে ব্যাপারটা। তাদের মধ্যে কয়েকজন মতিলালের কানে কথাটা তোলে, কিন্তু মতিলাল এসবের কিছুই বিশ্বাস করে না। কারণ সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু একদিন ভানুর চোখেও পড়ে ব্যাপারটা। ফিরে এসে মতিলালকে সে ব্যাপারটা বলে। আচ্ছা মতিদা, বৌদিমণি ওই একটা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, তুমি ছেলেটাকে চেনো? কোন ছেলেটা? আরে এলাকারই ওর কেউ চেনা জানা হবে হয়তো। তোরা সবাই এমন করিস না, মানুষ কি কারোর সাথে কথা বলতে পারবে না? না সেটা না, তবুও যা যা যা, তুই তোর কাজ কর। এতজনের মুখে ব্যাপারটা শুনে মতিলালের এবার কেমন খটকা লাগে। সে মনস্থির করে আজ বাড়ি ফিরেই চম্পাকে সে জিজ্ঞাসা করবে। আচ্ছা চম্পা,
তুমি আর জল আনতে গিয়ে কারোর সাথে কথা বলছিলে? আমি কই, না তো। হ্যাঁ, মনে করে দেখো, আজ ভানু দেখেছে, বলছিল আমায়। ও হ্যাঁ হ্যাঁ, আজ ওই আমার বাপের বাড়ির এলাকার স্কুলের এক বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। ও তাই বলো? কেন, তুমি কি আমায় সন্দেহ করছো নাকি? কে কি বলে গেল আর সেই শুনে তুমিও? এই না 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 না, আমি তোমায় খুব বিশ্বাস করি। আচ্ছা শোনো না, কাকার সাথে দেখা হয়েছিল আজ। কাকা বলছিল অনেক দিন তো হলো, এবার একটু খুশির খবর তো দিতে হবে নাকি? আমি এখনো ওসবের জন্য প্রস্তুত নই, ওসবের চিন্তা পরে করবে। আচ্ছা, তুমি যা চাও তাই হবে। এইভাবেই আরও বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে চম্পার ভণ্ডার প্রেমটা এখন বেশ গভীর। পুকুর পাড়ের প্রেমটা এবার ধীরে ধীরে চৌকাঠ পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। মতিলাল সারাদিন তার দোকানের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাই সে এসবের কিছুই টের পায় না। মাসে দু একবার মতিলাল দোকানের মালপত্র কেনার জন্য শহরে যায়। সেই সময় চম্পা বাড়িতে একাই থাকে। এমনই একদিন দুপুরে মতি শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চম্পা, বলছি আমার তো ফিরতে সেই সকাল হয়ে যাবে গো। তুমি ভালো করে সব দরজায় চাবি দিয়ে দেবে, কেমন? আর সময় করে খাওয়া দাওয়া করে নেবে, বুঝলে? হ্যাঁ, তুমি এসবের চিন্তা একদম করো না। আমি আসলাম গো। মতিলাল একটা ভাড়ার গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হঠাৎ করে আকাশে কালো মেঘ জমতে শুরু করে। দাদা, মনে হয় খুব ঝড় বৃষ্টি হবে। সবেমাত্র 6টা বাজে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। হ্যাঁ, তুই গাড়ি একটু সাবধানে চালা। বলতে বলতে তীব্র বেগে ঝড় বইতে শুরু হলো। সাথে সাথেই মুষলধারে বৃষ্টি নামলো। এই ঝড় বৃষ্টির মধ্যেই তারা গাড়ি ছুটিয়ে চলেছে। হঠাৎ এক জায়গায় গাড়িটা এসে থেমে গেল। দাদা, সামনে একটা বড় গাছ ভেঙে পড়ে আসছে। কি হবে গো এবার? সেটাই তো রে, এই এত বড় গাছ আমরা তো দুজনে সরাতেও পারবো না। আর এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষা করাটাও ঠিক হবে না। দাদা, আজ তাহলে বাড়ি ফিরে চলো, কাল আবার আসবো। ঠিক আছে, তাই চল। প্রাকৃতিক বিপর্যয়ের কাছে হার মেনে তারা বাড়ি ফিরতে লাগলো। মতিলাল যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। বৃষ্টি হালকা হয়েছে বটে, কিন্তু তখনও শোঁ শোঁ করে হাওয়া বইছে। বাড়ির সামনে এসে সে দেখল চারিদিক অন্ধকার। সে মনে মনে ভাবল চম্পা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সে আর ডাকাডাকি করল না। কিন্তু ভালো করে দেখে সে বুঝল ঘরের ভেতরে আলো জ্বলছে। আরো একটু সামনে এগোতেই তার মনে হলো ঘরের ভেতরে কারা যেন গল্প করছে, হাসাহাসি করছে। এত রাতে চম্পার ঘরে আবার কি? মতি তো খুবই অবাক হলো। ধীরে ধীরে সে দরজার সামনে এসে দাঁড়ায়। সাথে সাথে কথাবার্তার আওয়াজটা আরো জোরে শোনা গেল। এবার মতি দরজাটায় ঠেলা দিতেই
দরজাটা খুলে গেল। সাথে সাথেই ঘরের ভেতরে ঢুকে মতিলাল হতবাক হয়ে গেল। চম্পার পাশে বসে আছে ভণ্ডা। এ এ কি তুমি এখন এখন চলে এলে? চম্পা, এটা কি? এই এখন এত রাতে তোমার ঘরেও কি করছে? ও এ এ আমার ছোটবেলার বন্ধু। এদিকে এদিকে এসেছিল, ঝড় বৃষ্টির জন্য বাড়ি যেতে পারেনি, তাই এখানে চলে এসেছি। থাক চম্পা থাক, কোনো বানানো গল্প আমায় শুনিয়ে লাভ নেই। আমাকে অনেকেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব? দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিছুই বুঝতে চাই না। তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসতাম। আর তুমি কি না? ছি 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 ছি। আমি কালই তোমার বাবার কাছে খবরটা পাঠাবো। আরে তুই কে? তোর নাম কি? কাল সকালটা করে হোক, গ্রামের সকলের সামনে তোদের বিচার হবে। থাক, তোরা দুজনে এই ঘরেই বন্দি থাক। মতি বাইরে গিয়ে দরজা বন্ধ করতে যাবে, তখনই ভণ্ডা গিয়ে তাকে পেছন দিক থেকে ধরে ফেলল। শুরু হলো দুজনের মধ্যে ধস্তাধস্তি। চম্পা গিয়ে মতির হাতটা ছাড়াতে গেল, মতি তাকে সজোরে একটা ধাক্কা মারল। এরপর উঠে দাঁড়ায় চম্পা, তার মাথায় আগুন জ্বলছে। রাগের মাথায় সামনে পড়ে থাকা একটা চেলা কাঠ তুলে নেয় সে। তারপর সেটা উঁচিয়ে ধরে সজোরে মারে মতির মাথায়। সাথে সাথে চিৎকার করে মতি লুটিয়ে পড়ে মাটিতে। এ কি চম্পা, এটা তুমি কি করলে? ও তো মারা গেছে। যাক, ও মরে গেছে ভালোই হয়েছে। ও বেঁচে থাকলে আমার মান সম্মান সব যেত, আর আমার সব স্বপ্ন শেষ হয়ে যেত। এখন এখন কি হবে? এখন কি হবে? এখন কি করবে চম্পা? চলো, আমরা তাহলে দূরে কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাই মানে? তোমার সাথে গিয়ে কি আমি আমার জীবনটাকে নরক করব নাকি? কত টাকাই বা রোজগার করো তুমি? মানে এসব কি বলছো তুমি? আমার ভালোবাসাকে অর্থ দিয়ে পরিমাপ করছো তুমি? শোনো, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। তাই বাঁচার জন্য অর্থের খুবই দরকার। আর এখন আমি এই সব সম্পত্তির মালিক। তার মানে চম্পা, তুমি আমাকে ভালোবাসো না? শোনো, জীবনে চলার জন্য দরকার একটু ভালোবাসা আর অনেক অর্থ। আমি স্বামীর থেকে পেয়েছি সেই অর্থ, আর তোমার থেকে ভালোবাসা। তবে কি জানো, অর্থ ছাড়া জীবন অচল। ঠিক আছে, তুমি যখন আমার ভালোবাসাকে অর্থের কাছে বেচে দিলে, তাহলে আমিও এইসবের সমান ভাগ চাই। না হলে আমি গ্রামের সকলকে বলে দেবো কি ঘটেছিল। বলে দেবে মানে? কি বলে দেবে? না, একে এখন বেশি চটানো ঠিক হবে না। ঠিক আছে, এখন যা যা বলি তাই করো, পরে আমি তোমায় সব ভাগ দেব। চলো, ওর মৃতদেহটার একটা ব্যবস্থা করতে হবে। ঝড় বৃষ্টির রাত, সারা গ্রাম নিঝুম। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, আর শোঁ শোঁ করে বাতাস বয়ে চলেছে। অনেক ভাবনা চিন্তা করার পর চম্পার মাথায় একটা চতুর বুদ্ধি আসে। শোনো, আজ অনেক ঝড় বৃষ্টি হয়েছে,
অনেক বড় বড় গাছের ডালপালাও ভেঙে পড়েছে নিশ্চয়। সেই রকম কোনো গাছের নিচে ওকে ডাল চাপা দিয়ে রেখে চলে আসতে হবে, কেউ সন্দেহ করবে না। চম্পা, তুমি দেখতে যতটা সহজ সরল, তোমার ভেতরটা ততটাই ভয়ানক। সেই মতো ভণ্ডা মতির মৃতদেহটা কাঁধে তুলে নিল। তারপর তারা দুজন বাইরে বেরিয়ে পড়ল। চারিদিকে অন্ধকারের মধ্যে তারা খুঁজতে থাকে ঝড়ে ভেঙে পড়া কোনো গাছ। ভাগ্যক্রমে বেশি দূর যেতে হলো না। সামনেই তারা দেখতে পেল একটা মস্ত বড় ডাল ভেঙে পড়ে আছে মাটিতে। ভণ্ডা সেখানে গিয়ে মতির মৃতদেহটাকে নামালো। তারপর দুজনে ধরাধরি করে ডালটাকে মতির ওপরে তুলে দিল। এই এবার তুমি যাও যাও, আর কয়েকদিন এইদিকে আসবে না, হ্যাঁ? আমি এইদিকে সব সামলে নেব। ভণ্ডা তার বাড়ির দিকে রওনা দিল। আর চম্পাও সন্তর্পণে বাড়ি ফিরে বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো সকাল হওয়ার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চম্পার চোখে নেমে আসে ঘুম। সকালে চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হয় সারা গ্রামে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। এবার নাটকটা শুরু করে দিতে হবে। বৌমা, বৌমা, কোথায় কোথায় তুমি? হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ বলুন বলুন। তুমি শিগগিরই চলো, দেখো 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 কি সর্বনাশ হয়েছে। চলো গিয়ে তাড়াতাড়ি দেখো। কেন, কি হয়েছে কাকাবাবু? ওর কি কি কোনো বিপদ হলো? হ্যাঁ গো বৌমা, খোকা আর নেই। হ্যাঁ, এসব আপনি কি বলছেন কাকাবাবু? না, এ হতে পারে না। বলে দিন এসব মিথ্যে। না, এ হতে পারে না। না বৌমা না, তুমি চলো, তাড়াতাড়ি চলো। ও যে মাটিতে পড়ে আছে। না। চম্পা দৌড় লাগালো সেই দিকে। সেখানে গিয়ে সে দেখলো অনেক লোক জড়ো হয়েছে। চম্পা দৌড়ে এসে মতির মৃতদেহটাকে জড়িয়ে কান্নাকাটি শুরু করলো। হাই হাই গো, আমার এ কি হলো গো? তুমি আমাকে একা ফেলে চলে গেলে। হাই হাই গো, এ কি হলো গো? কাঁদতে কাঁদতে চম্পা কান খাড়া করে শুনতে থাকে লোকে ব্যাপারটা নিয়ে কি বলছে। এর সাথেই এমনটা হতে হলো? এই ঝড় বৃষ্টির মধ্যে বেচারাটা এভাবে গাছের ডাল চাপা পড়লো? ভাবা যায়? সংসারটা একেবারে ভেসে গেল গো। এরপর প্রায় অনেক দিন কেটে যায়। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। মতিলালের দোকানটা এখন দেখাশোনা করছে ভানু। চম্পা দিনে একবার করে দোকানে এসে হিসাব নিকাশ সব দেখে যায়। চম্পা এখন খুব খুশি। এখন সে সব কিছুর মালিক। এর মাঝে ভণ্ডা কয়েকবারই চম্পার কাছে আসে। সেই রাতের কথা মতো টাকা পয়সার ভাগ নিতে। একদিন সন্ধ্যায় লুকিয়ে লুকিয়ে আবার ভণ্ডা চম্পার সাথে দেখা করতে আসে।
তোমাকে তো বলেছি তুমি এইদিকে আসবে না, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি এখানে থাকতে আসিনি, আমার ভাগের 50,000 টাকা আমায় দাও, আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ, এত টাকা? এই তুমি নাকি আমায় অন্ধের মতন ভালোবাসতে? এই তোমার ভালোবাসা? সবসময় শুধু টাকা টাকা? হ্যাঁ, আমি অন্ধের মতো ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি সেই ভালোবাসার যোগ্য না। তুমি ভালোবাসার মূল্যবোধ বোঝো না, টাকাই তোমার কাছে সব। এই দেখো, বেশি জ্ঞান দিও না, তুমি টাকা ঠিক পেয়ে যাবে। না 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 না, আজকাল করে তো ভালোই সময় কেটে যাচ্ছে, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি না দিলে আমি গ্রামের সকলকে বলে দেব সেই রাতের ঘটনা। তখন দেখবে এই গ্রামের লোকেরা কেমন করে তোমায় চুলের মুঠি ধরে গ্রাম থেকে বার করে দেয়। তখন বেরিয়ে যাবে তোমার সব নবাবী চাল, বুঝেছো? এই না না, তুমি এমন করো না, তুমি তো আমার সব বলো। তুমি কাল সন্ধ্যায় এসো, আমি টাকা জোগাড় করে রাখবো। ঠিক আছে, তাই যেন হয়। আমি এখন আসলাম। ভন্ডা আবার চুপি চুপি চম্পার ঘর থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ সন্ধ্যা থেকেই তার যেন কেমন ভয় ভয় করছে। যখন সে চম্পার কাছে আসছিল তখন তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু করছে। কয়েকদিন আগেই তো মতিলাল মারা গেছে, আর তার মৃত্যুর সাথে তো সেও জড়িত। তাই মতিলাল যদি ভূত হয়ে তার মৃত্যুর প্রতিশোধ নেয়, এই ভয়েই ভন্ডা এখন খুব ভীত হয়ে আছে। পথে হাঁটতে হাঁটতে ভন্ডা যখন এসে উপস্থিত হয় সেই গাছটার কাছে, যেখানে সে নিজের কাঁধে করে মতির মৃতদেহটাকে এনে ভাঙা ডাল চাপা দিয়েছিল, কথাগুলো মনে পড়তেই তার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। তখনই তার মনে হলো কেউ যেন তার পেছনে এসে দাঁড়ালো। গাছটাও তখন মৃদুভাবে দুলছে, আর সেটা থেকে ঝরে পড়ছে কাঁচা পাকা পাতা। মনে হলো গাছের মধ্যে কেউ যেন নড়াচড়া করছে, আর তখনই ওই গাছ থেকে ডেকে ওঠে একটা কাল পেঁচা। তার ডাক শুনে ভন্ডার রক্ত হিম হয়ে যায়। ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে দেখলো সে সেখান থেকে এক পাও নড়তে পারছে না। কেউ যেন তাকে পেছন দিক থেকে টেনে রেখেছে। সে আরো অনুভব করলো তার চারপাশ দিয়ে কারা যেন দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের সে দেখতে পাচ্ছে না। এই হাড় হিম করা পরিস্থিতিতে ভন্ডা বুঝলো এই রাতই তার জীবনের শেষ রাত। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হতে থাকলো, সে জ্ঞান হারাতে থাকলো। কিন্তু এমন সময় হঠাৎ তার মুখে পড়লো একটা টর্চের আলো। কে কে ওখানে? এত রাতে ওখানে কে দাঁড়িয়ে? এই ডাকে ভন্ডা যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণে সে এবার নড়াচড়া করতে পারছে। এই আমি 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 তো এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? জানো না এখানে কি ঘটেছিল? যাও যাও, এক্ষুনি বাড়ি যাও। ভন্ডা আর তাকে কিছু বলল না। মনে মনে সে শুধু ভাবল যে এ যাত্রায় কোনো রকমে সে বেঁচে গেল।
না হলে আজই তার প্রাণ পাখিটা উড়ে যেত। সে ঠিক করলো কালই সে চম্পার কাছ থেকে পাওনা গন্ডা নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাবে। পরদিন রাতের অন্ধকারে ভণ্ডাকে দেখা যায় চুপির সারে চম্পার ঘরে ঢুকতে। তারপর থেকে ভণ্ডাকে আর দেখা যায়নি। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। চম্পার হাতেই এখন দোকানের মালিকানা। অনেক টাকা পয়সা নিজের হাতে পেয়ে সোনা দানা গয়না গাটি কিনতে থাকে সে। তার সব আহ্লাদ মেটাতে থাকে। এত বড় অপকর্ম করার পরও তার মধ্যে বিন্দু মাত্র আক্ষেপ নেই। একদিন রাতে হঠাৎ বাইরে শোনা যায় একটা অদ্ভুত শব্দ। ঘুম ভেঙে যায় চম্পার। সে বাইরে বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়েও চম্পা কাউকেই দেখতে পায় না। কিন্তু হঠাৎ সে দেখতে পায় বাইরে দূরে কেউ যেন একটা দাঁড়িয়ে। অন্ধকারে তাকে চিনতে পারে না চম্পা। সেই কালো ছায়াটা একবার এদিক একবার ওদিক চলে বেড়াচ্ছে। চম্পা সেটা দেখে খুব ভয় পেয়ে গেল। তার মনে হলো এটাই তার মৃত স্বামীর প্রেতাত্মা। সে তার মৃত্যুর বদলা নিতে এসেছে, তাকে মারতে এসেছে। হঠাৎ একটা তীব্র হাওয়া বইতে শুরু করলো, কিন্তু হাওয়াটা যেন এক জায়গাতেই তালগোল পাকাচ্ছে। এই সব দেখে ভয়ে চম্পা দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে ভাবতে থাকে, এসব কি দেখল সে? না, আগে তো এইরকম কিছু সে দেখেনি। মনের ভুল হতেও পারে। এই মনের ভুল ভেবেই চম্পা নিজের মনটাকে শান্ত করল। কিন্তু সারা রাতে ঘরের বাইরে সে আর বেরোলো না। পরের দিন সারা বেলা কেটে গেল। চম্পা দিব্যি আছে। সে ভৌতিক তেমন কিছু অনুভব করেনি। সন্ধ্যার সময় চম্পা তুলসী মঞ্চে প্রদীপ দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ায়। সে দেখে কিছুটা দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয়ে চম্পা প্রদীপ ফেলে সেখান থেকে দৌড়ে ঘরে চলে গেল। এরপর থেকে প্রায় সময় চম্পা আজব আজব কিছু দেখতে শুরু করে। সেদিন চম্পা দোকানের হিসাবপত্র দেখে বাড়ি ফিরছিল। তখন সন্ধ্যা হয়ে গেছে। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চম্পা আনমনে হাঁটতে থাকে। ঘরের সামনে আসতেই সে দেখতে পায় তার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘকায় ছায়া মূর্তি। তার চুলগুলো কুঁচকানো, গায়ের রং কালো। অবয়বটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে চম্পা। ও মা গো, ভূত ভূত ভূত! তার চিৎকারে গ্রামের অনেক লোক জড়ো হয়ে যায়।
কি হয়েছে বৌমা? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ভূত 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 কাকা বাবু, ভূত! কোথায়? হ্যাঁ, কোথায় ভূত? ওই তো ঘরের সামনে। ঢুকতে গিয়ে দেখি একজন দাঁড়িয়ে আছে, কি লম্বা! ছেলেটা অল্প বয়সে সংসার ছেড়ে মারা গেল, ও এবার আমাদের জ্বালাবে। আর কেন বলো? এই এই এই, চুপ কর তোরা। বৌমা, এই চলো চলো, তুমি চলো, আমি তোমার সাথে আসছি, চলো। কাকা বাবু এইখানে ঠিক দাঁড়িয়েছিল। ও হয়তো তোমার মনের ভুল। না কাকা বাবু, শুধু আজ না, আমি কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি। সন্ধ্যার অন্ধকার নামলেই এখানে ওখানে যেন কে দাঁড়িয়ে থাকে। মতি তোমায় তো খুব ভালোবাসতো, তাই হয়তো মায়া কাটিয়ে যেতে পারছে না। তুমি ভয় পেও না বৌমা, ভয় পেও না। আমার মতি তোমার কোনো ক্ষতি করবে না। তুমি দেখে নিও। না কাকা বাবু, ও এখন প্রেতাত্মা, ওকে বিশ্বাস নেই। এই ভরা যৌবনে আমি মরতে চাই না। কাকা বাবু, আপনি কাল একটা বড় দেখে তান্ত্রিক ডেকে নিয়ে আসুন, যত টাকা লাগে লাগুক। তাই হবে মা, তাই হবে। যা ভালো বোঝো করো। আমি কালই ভৈরব তান্ত্রিকের কাছে গিয়ে তাকে নিয়ে আসবো। পরদিন সকালে দীনবন্ধু কাকা ভানুকে নিয়ে রওনা দিল ভৈরবের আস্তানার উদ্দেশ্যে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়। ভৈরবকে সাথে নিয়ে তারা গ্রামে পৌঁছালো। চম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। কিন্তু ভৈরব সেখানে কোনো রকমই অশরীরীর উপস্থিতি অনুভব করল না। দীনবন্ধু বাবু, এখানে তো আমি কোনো অশরীরীর উপস্থিতি অনুভবই করতে পারছি না। কি জানি, বৌমা তো নাকি কয়েকবার দেখেছে। চলুন, আপনি ভেতরে চলুন। বলছি বাবা, আপনি ওই ভূতের হাত থেকে আমাকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব। না রে মা, টাকা পয়সার মোহে আমি আসক্ত নই, তবে এখানে আমি তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। না বাবা, আমি অনেকবারই দেখেছি, ওটা আমার স্বামীরই প্রেতাত্মা মনে হয়। আচ্ছা, তোমার স্বামী কিভাবে মারা গিয়েছিল? হ্যাঁ, স্বামী মারা গিয়েছিল। আসলে বাবা, ও এক ঝড় বৃষ্টির রাতে বাড়ি ফেরার পথে একটা গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায়। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি দেখছি। যাও মা, তুমি ওর ব্যবহার করা কোনো বস্ত্র নিয়ে এসো। বস্ত্র? হ্যাঁ, কিছু জামা কাপড় আলমারিতে তোলা আছে, আমি আনছি। চম্পা ভেতরে চলে যায়। তারপর মতিলালের একটা বস্ত্র নিয়ে এসে ভৈরবকে দেয়। ভৈরব সেটাকে হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। প্রায় অনেকক্ষণ কেটে গেল। এবার ভৈরব চোখ খুলল। হ্যাঁ মা, তুই যেটা বলেছিস সেটা ঠিক, তবে ও তোর কোনো ক্ষতি করতে চায় না। ক্ষতি করতে চাই না? তাহলে মরে গিয়ে বারবার আসছে কেন? না বাবা, আপনি কিছু একটা করুন। দেখ মা, ও তোর স্বামী, ও তোর কোনো ক্ষতি চায় না।
আমি যদি এভাবে ওকে বন্দি করি তাহলে ও কোনোদিনই আর মানব জীবন ফিরে পাবে না। ও নাই পাক, ও না হলে আমাকে মেরে দেবে। আমি মরতে চাই না। এসব তুমি কি বলছো বৌমা? হ্যাঁ, খোকা যে আর মানব জীবন পাবে না। হ্যাঁ, ও তোমার স্বামী ছিল, ও তোমাকে কত ভালোবাসতো, আর 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 তুমি তার এই রকম খারাপ চাইছো? দেখুন কাকাবাবু, এটা আমার ঘরের ব্যাপার। আপনি বাইরের লোক, এর মধ্যে না আসাটাই ভালো। না না, হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম একদম ঠিক বলেছো বৌমা। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, আমি তো পর, হ্যাঁ, পর, হ্যাঁ, আমি পর, হ্যাঁ, আমি তো পর। বাবা, আপনি সব ব্যবস্থা শুরু করে দিন। কি লাগবে ওই ভানুকে বলে দেবেন, ও সব এনে দেবে। তখন প্রায় মাঝরাত। ভৈরব বাইরে উঠানে কাঠ সাজিয়ে হোম জ্বালিয়েছে। তাতে ঘি দিতে লাগলো ভৈরব। তার একটু দূরে বসে সত্য আর ভানু। বাড়ির দাওয়ায় বসে আছে চম্পা। ভৈরব জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তারপর মতিলালের বস্ত্রটা সেই হোমের আগুনে আহুতি দিল। তারপর আহ্বান করতে লাগলো মতিলালের প্রেতাত্মাকে। এতক্ষণ চারিদিক নিস্তব্ধ ছিল, কিন্তু এবার পাশের গাছের ডালগুলো কেমন যেন দুলতে শুরু করেছে। এদিক ওদিক থেকে ঝড় বয়ে সব যেন সেখানে এসেই পৌঁছাচ্ছে। ভৈরব বলে উঠল, আয় আয় আয়, এই বোতলের মধ্যে প্রবেশ কর। আয় আয়। সাথে সাথে একটা কালো ছায়া বোতলের মধ্যে প্রবেশ করলো। ভৈরব বোতলের শিপিটা তৎক্ষণাৎ বন্ধ করে দিল। জামা, তোর সব কার্য সম্পন্ন হয়ে গেছে। বাবা, আপনি আমাকে বাঁচালেন। কি দক্ষিণা চাই বলুন বাবা। কিচ্ছু চাই না রে মা, কিচ্ছু চাই না। শুধু আজ রাতটা এখানে বিশ্রাম নেওয়ার একটা ব্যবস্থা করে দে, আর কিছু আহারের ব্যবস্থা কর। আচ্ছা, করছি বাবা, তাই করছি। সেই রাতটা ভৈরব সেখানেই বিশ্রাম নিয়ে ভোর হতেই রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। এইভাবেই আজ আমি আপনার কাছে বন্দি। সবই বুঝলাম, কিন্তু আমি একজন তন্ত্র সাধনায় সিদ্ধ তান্ত্রিক। এসব আমার কর্ম। তবে তুই কি তোর স্ত্রীকে মারতে চাস? না না, মারতে না, মারতে না, আমি ওকে মারতে চাই না। আমি ওকে খুব ভালোবাসতাম। তাহলে তাহলে তুই বারবার ওর সামনে আসছিলি কেন? তুই ওকে মারার জন্যই আসছিলি? মারতে না, ওকে বাঁচাতে, ওকে বাঁচাতে। বাঁচাতে মানে? কে ওকে মারতে চায়? ভন্ডা, ভন্ডা ওকে মারতে চায়। চম্পা আমার ভালোবাসা বুঝলো না। যাই হোক, ওর ভালোবাসার থেকে অর্থের মূল্য অনেক বেশি। আমিও আজ ভাগের টাকাটা ঠিক কড়াই গন্ডায় বুঝে নেব। ভাগ নেবে? আমার টাকার ভাগ নেবে?
এখন এসব কিছু আমার, এসবের ভাগ আমি ওকে দেব না। আজ আসুক একবার। এই ঘটনার পর ভন্ডার অশরীরী আত্মা চম্পাকে মারার জন্য অনেক প্রচেষ্টা করে। প্রতিবারে আমি ওকে বাধা দিই। আমার জন্যই চম্পার আজ পর্যন্ত কোনো ক্ষতি করতেও পারেনি। যে স্ত্রী তোকে কোনোদিন ভালোই বাসলো না, তোকে স্বামীর মর্যাদা দিল না, মরার পরও তুই তাকে এত ভালোবাসিস, তাকে বাঁচানোর জন্য তুই। সত্যিকারের ভালোবাসা মরে গিয়েও শেষ হয় না, জনম জনম ধরে তা চলতেই থাকে। দেখলে সত্য, মানুষের সব কুকর্মের ফল এ জগতেই ভোগ করে যেতে হয়। এটাই নিয়তির খেলা। যাক, সব ঝামেলা মিটেছে। আজ একটু শান্তিতে ঘুমাবো। চিৎকার করতে করতে চম্পা থেমে গেল। বাতাসে ভেসে আসলো একটা কণ্ঠস্বর। এবার চিরকালের জন্য ঘুমিয়ে পড়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।